গত কয়েকটি পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে তোমরা অমরকণ্টকে কিভাবে আসবে, এসে তোমরা কোথায় থাকতে পারো এবং নর্মদা উদ্গম মন্দির আর গ্রুপ অফ অ্যানশিয়েন্ট টেম্পলস। আজকের পর্বে অমরকণ্টকের আরও কিছু সাইট সিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সবার আগে তোমাদেরকে নিয়ে যাব শ্রীযন্ত্র মন্দিরে। আমরা যে ধর্মশালায় ছিলাম, গায়ত্রী শক্তিপীঠ আশ্রম, সেখান থেকে এই মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের মতো। এই শ্রীযন্ত্র মন্দিরে ঢোকার মুখেই রয়েছেন মহা সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী এবং দেবী ভুবনেশ্বরী। এই 4 জন দেবীর মুখের নিচ থেকেই তোমাদেরকে প্রবেশ করতে হবে মন্দিরে। তবে আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি, কারণ মন্দিরে তখন রিনোভেশনের কাজ চলছিল। 1991 সালে এই মন্দিরের কাজ শুরু হয়। 2024-এর শুরুতেও সেই কাজ এখনও শেষ হয়নি। গত 34 বছর ধরে এই মন্দিরের কাজ সম্পূর্ণ না হওয়ার একটাই কারণ, এই মন্দিরে কাজ হয় বিশেষ তিথি নক্ষত্র মেনে, যা বছরে 4-5 দিনই থাকে। তাই বছরে 4-5 দিনই এই মন্দিরে কাজ হয়। নর্মদা উদ্গম মন্দির থেকে 500 মিটারের মধ্যেই এই মন্দিরটি অবস্থিত। অসম্ভব সুন্দর কারুকার্য করা মন্দিরের চারিধারে। মন্দিরে আমরা ঢুকতে পারিনি সেটা অবশ্য সত্যি, কিন্তু আশা করি তোমরা যখন এখানে আসবে তখন মন্দিরটি খোলা পাবে। আমাদের হিন্দু ধর্মে নর্মদা নদীকে তপস্যার নদী বলা হয়েছে। স্বয়ং নর্মদা মহাদেবের তপস্যার ফল। তাই এই নর্মদার তীরে বহু ঋষিমুনি তপস্যা করেছেন। অমরকণ্টক থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত কপিলধারা এবং দুধধারা ওয়াটারফলস, যেখানে কপিল মুনি এবং দুর্বাসা মুনি তপস্যা করেছিলেন। এখানে নর্মদা নদী 165 ফুট উঁচু থেকে নিচে পড়েছে এবং প্রথম জলপ্রপাত সৃষ্টি করেছে। শাল সেগুনের বনের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে কখন তোমরা কপিলধারার সামনে পৌঁছে যাবে সেটা বুঝতেও পারবে না। নর্মদা উদ্গম থেকে বেরোনোর পর এই হলো প্রাথমিক অবস্থায় নর্মদা নদীর রূপ। তবে এই নর্মদা নদীরই বিভৎস রূপ তোমাদেরকে আমার এই মধ্যপ্রদেশ যাত্রায় দেখাবো। গাড়ি তোমাদেরকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে 300 কি 400 মিটারের রাস্তা তোমাদেরকে হেঁটে আসতে হবে কপিলধারা ফলস দেখার জন্য। 165 ফুট উঁচু থেকে সশব্দে নিচে আছড়ে পড়ছে জলধারা। কিশোরী নর্মদা যেন প্রথম এখানে যৌবনে পা রেখেছেন। আর এই জলপ্রপাতের সামনেই গহীন অরণ্যে বসে তপস্যা করেছিলেন কপিল মুনি। তাই এই জলধারার নাম কপিলধারা। জনশ্রুতি, অমরকণ্টকে এসে কপিলধারার দর্শন করলে মোক্ষ লাভ হয়। এবার আমরা নেমে যাব নিচে, যেখানে নর্মদা নদী তার দ্বিতীয় জলপ্রপাত তৈরি করেছে সেই স্থানে। সেখানে জলপ্রপাতের নাম পড়েছে দুধধারা। এই যে ব্রিজটা সামনে দেখলে, এই ব্রিজ দিয়েই যেতে হবে দুধধারাতে। ব্রিজ পার হয়ে কিছুটা এগোলে দেখতে পাবে কপিল মুনির আশ্রম। তবে এটা সঠিক আশ্রমই কিনা আমি বলতে পারবো না, তবে যতটুকু দেখলাম তাতে তাই মনে হলো। বেশ কিছুটা সুন্দর সিঁড়ি করা রয়েছে দুধধারা ফলসে যাওয়ার জন্য। তবে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু এরকম সুন্দর বাঁধানো নয়। কিছুটা সিঁড়ি হওয়ার পরে রয়েছে পাথরের রাস্তা। পায়ের প্রবলেম যাদের আছে এবং যারা বয়স্ক মানুষ আছেন, তাদের কাছে এই রাস্তা দিয়ে নিচে নামাটা কিন্তু বেশ কষ্টকর হতে পারে। অতি সন্তর্পণে এই রাস্তায় পা ফেলে হাঁটতে হবে, নাহলে কিন্তু স্লিপ খেতে পারেন। আর একটুখানি নামলে আমরা দেখতে পাবো কপিলধারা যেখানে এসে পড়েছে সেই জায়গাটি। এই যে এই সেই স্থান যেখানে নর্মদা নদীর জলধারা আছড়ে পড়েছে পাথরের ওপর এবং কপিলধারা জলপ্রপাতের সৃষ্টি করেছে। যেহেতু আমরা গিয়েছিলাম শীতকালে, তাই এখানে জলস্ফীতি অনেকটাই কম। কিন্তু তোমরা যদি বর্ষাকালে এখানে আসো তবে এই জায়গার এক অন্যরকম রূপই দেখতে পাবে। এইখান থেকে পাথরের রাস্তা ধরে নর্মদা নদী সোজা প্রবাহিত হয়েছে দুধধারা ওয়াটারফলসের দিকে।
এবার আমরা সেই দিকেই যাব। কপিলধারা ফলস থেকে আরও বেশ কিছুটা হেঁটে এগিয়ে গেলে পরে দুধধারা ওয়াটারফলস। এটি হলো নর্মদা নদীর দ্বিতীয় জলপ্রপাত। এখানে নর্মদা 20 ফুট উঁচু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে। এখানে পাশেই রয়েছে গুহার মধ্যে দুর্বাসা মুনির আশ্রম। এখানে এলে সেই জায়গাটাও ঘুরে দেখে যেও। এর পরের যে জায়গাটিতে নিয়ে যাব সেই জায়গাটির নাম হলো মাইকি বাগিয়া, অর্থাৎ মা নর্মদার বাগান। বলা হয় এখানে মা নর্মদা তার সখীদের সঙ্গে খেলাধুলা করতেন। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলির নাম গুলবাকলি। মা নর্মদার প্রধান সখী হলো এই গুলবাকলি। এর সঙ্গেই মা খেলাধুলা করেছেন এবং বড় হয়েছেন এবং তারপরে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছেন। এখানে মা নর্মদা কুণ্ডের মাধ্যমে দর্শন দিয়েছেন তার ভক্তদের। এই যে গুলবাকলির গাছটি দেখালাম, এই গাছটির কিন্তু অনেক ভেষজ গুণ আছে। এই গাছটির যে ছোট ছোট সাদা সাদা ফুল হয়, সেই ফুল থেকে রস বার করা হয় এবং সেগুলি নাকি চোখের জন্য খুবই উপকারী। নর্মদা নদী হলো সেই নদী যাকে সাধু সন্তরা পরিক্রমা করেন। এখন তোমাদেরকে সেটাই দেখাবো। নর্মদা নদী উত্তর ও দক্ষিণ ভারতের প্রথাগত সীমারেখা নির্ধারণ করে। এখানে তোমরা যে জলধারাটি দেখতে পাচ্ছ, এই জলধারাটি কিন্তু ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ তটকে বিভক্ত করেছে। वैसे यहाँ भाव के सहारा होते हैं। ये लोग केवट की सागर में सहारा। पार करके समुद्र, हाँ समुद्र में ये नाव से पार करते हैं। अच्छा। यहाँ पैदल पैदल भाव से पार करेंगे। अच्छा अच्छा जी। वहाँ भी केवट लगता है, यहाँ भी केवट लगते हैं। যেসব ভক্তগণ নর্মদা নদী পরিক্রমা করেন তারা এই ম্যাপটির সাহায্যে নর্মদা নদীকে পরিক্রমা করেন। নর্মদা যেখানে আরব সাগরে মিলিত হয়েছে সেইখান থেকে এরা যাত্রা শুরু করে পায়ে হেঁটে, আর এদের যাত্রা শেষ হয় অমরকণ্টকে মা নর্মদা উদ্গম মন্দিরে এসে। প্রায় 3200 কিলোমিটার পথ এরা পায়ে হেঁটে অতিক্রম করে আসেন। এই মাইকি বাগিয়ার বাইরে বেশ অনেক কিছুর দোকান দেখতে পাবেন। অনেক শোপিস, অনেক ভেষজ ওষুধের দোকানও আছে, চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। পরবর্তী পর্বে ফিরে আসব আরও বেশ কিছু জায়গার সন্ধান নিয়ে। আশা করি আমার আজকের পর্বটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আজকে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে।